প্রতিফলনের যে 3টে পার্ট আমি আপলোড করেছিলাম এতদিন ধরে, আশা করছি এতদিনে দেখে নিয়েছো। এবার তোমাদেরকে একটা আমি কথা বলতে চাই যে আলোর প্রতিসরণ আজ থেকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে? তো এই আলোর প্রতিসরণের যে কটা পার্ট আসবে, ঠিক আছে, যে কটা পার্ট আমি আপলোড করব, তোমরা ভালো করে দেখবে। কেন বলছি? কারণ এই টপিকটা যদি না বুঝতে পারো, এর আপকামিং যে টপিকগুলো সেটা তোমার প্রবলেম হবে, অনেকটাই প্রবলেম হবে। তুমি অঙ্ক করতে পারবে না, প্লাস তোমার যে প্রিজমের টপিক আছে, ঠিক আছে, প্রিজমের কনসেপ্ট আছে, সেখানে তোমার অসুবিধা হবে, ঠিক আছে, লেন্সের জায়গাতে অসুবিধা হবে। আলোর প্রতিসরণ কিন্তু বুঝতে হবে। আলোর প্রতিফলন যতটা ইম্পর্টেন্ট ছিল, আলোর প্রতিসরণ তুমি ধরে রাখো ওর থেকে বেশি ইম্পর্টেন্ট, ধরে রাখো। এখান থেকে কোশ্চেন বেশি আসে। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে তোমরা কি মক টেস্ট চাও? মানে ধরো কি আমার চ্যানেলে এক একটা ধরো চ্যাপ্টার শেষ হচ্ছে, ঠিক আছে, গ্যাসের আচরণ যেমনি আমি পুরো কমপ্লিট করে দিয়েছি, এবার এমনি করে যখন চ্যাপ্টার শেষ হবে তারপর কি কোনো মক টেস্টের ভিডিও চাও, যেখানে আমি মক টেস্ট তোমাদেরকে দেবো, মক টেস্ট তোমরা মানে দিয়ে দিয়ে নিজেকে চেক করতে পারবে যে কেমন তোমরা প্রিপারেশন নিচ্ছ না নিচ্ছ। মক টেস্ট তোমাদের চাই কিনা সেটা তোমরা কমেন্টে অবশ্যই বলে দাও, ঠিক আছে? আলোর প্রতিসরণ আর আলোর প্রতিফলনের মধ্যে একটা বেসিক ডিফারেন্সটা বলছি। এর আগে আমরা আলোর প্রতিফলন করেছিলাম, এখন আমরা করবো আলোর প্রতিসরণ। তো এদের দুজনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স, যেটা জানলে তোমরা দেখেই বুঝতে পারবে যেটা আলোর প্রতিফলন হয়েছে না প্রতিসরণ হয়েছে, ছবি দেখেই বুঝে যাবে। এরকম কোনো ডিফারেন্স যদি তোমরা আমাকে বলো, তো তোমরা দেখো আগে একটা জিনিস বোঝো। আশা করছি যে তোমরা জানো যে এটা বিভেদ তল, এটা বিভেদ তল, তোমরা এটা জানো, ঠিক আছে? ধরো একটা আলো, ঠিক আছে, কোনো মাধ্যম থেকে, আচ্ছা আমি এটা ধরে নিচ্ছি যে এটা এটা হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে? কেন? দেখো এটা প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যম, আর নিচেরটা ঘন মাধ্যমই হয়, তো ঘন মাধ্যম আমি এখানে ধরলাম। এবার মনে করো যে সূর্য থেকে আলো তোমার আপতিত হয়েছে, ঠিক আছে, আপতিত হয়ে এই পয়েন্টে এখানে এসে পড়েছে, বিভেদ তলে এসে পড়েছে, ঠিক আছে, আপতিত হয়েছে। এবার আমি কি বলছিলাম? আমি বলেছিলাম যেখানেই আপতিত হবে সাথে সাথে একটা অভিলম্ব করতে হবে, ঠিক আছে, যেখানে আপতিত হবে সাথে সাথে আমি কি করবো, একটা অভিলম্ব এঁকে দেবো। তো আমি অভিলম্ব একটা এঁকে দিলাম এইভাবে, এটা হলো অভিলম্ব। আলোর প্রতিফলনের ক্ষেত্রে তুমি মনে করো কি হয়েছিল, দেখো তুমি ভালো করে এটা বোঝো। আলোক রশ্মির যখন বিভেদ তলের উপর আপতিত হয়েছিল, কি হয়েছিল? ও এই দিকে প্রতিফলিত হয়েছিল। কি হবে? ধরো একটা বলকে তুমি তোমার বাড়ির মেঝের মধ্যে বা রাস্তার রোডের মধ্যে তুমি ছুড়লে, তো বলটা ছোড়ার পর কি হবে? বলটা কি ভিতরে ঢুকে যাবে? তুমি আমাকে একটা বলো তো। বলটা রোডে ড্রপ খেয়ে আবার উপরের দিকে উঠে আসবে। ঠিক সেইভাবে আলো কি হচ্ছে, বিভেদ তলের উপর ধাক্কা খেয়ে এই দিকে প্রতিফলিত হয়ে যাচ্ছে, এই দিকে প্রতিফলিত হচ্ছিল, এই বরাবর প্রতিফলিত হচ্ছিল। এটা কি ছিল? এটা ছিল আলোর প্রতিফলনের ঘটনা। এই দিকে হচ্ছিল প্রতিফলিত, ঠিক আছে, এটা হচ্ছিল প্রতিফলিত। আলোর প্রতিসরণের ক্ষেত্রে তোমার কি হবে একটা ভালো করে বোঝো। আলোর প্রতিফলন আর প্রতিসরণের মধ্যে এটাই হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, সেটা হলো আলোর প্রতিফলন কখনো যে মাধ্যম চেঞ্জ হবে না, আলোর প্রতিফলনে কখনোই মাধ্যম চেঞ্জ হবে না। ধরো কি লঘু মাধ্যমের প্রতিফলন হচ্ছে, লঘুতেই হবে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? মাথায় ঢুকলো না, জানি মাথায় ঢুকলো না অনেকের। তোমরা খালি এটাই মনে রাখবে যে আলোর প্রতিসরণ বলিনি, প্রতিফলন। আলোর প্রতিফলনের সময় আলোক রশ্মি কখনোই এই বিভেদ তলকে পার করবে না, ঠিক আছে? আলোর প্রতিফলনের ক্ষেত্রে দেখো এখানে, দেখো এই যে আলোক রশ্মিটা এসছে, এটা কি মানে এই যে বিভেদ তল, এটা হচ্ছে বিভেদ তল। দাঁড়া, নামকরণ করে দিই, নামকরণ না করলে তুমি বুঝতে পারবে না, আমি জানি। এটা হচ্ছে এন ড্যাশ, এটার নাম দিলাম এম ড্যাশ। এম ড্যাশটা তোমার কি? এটা হচ্ছে বিভেদ তল, ঠিক আছে, এটা হচ্ছে বিভেদ তল। আর এন ড্যাশ এটা কি? এটা হলো অভিলম্ব। তো দেখো এবার ভালো করে বোঝো, এই যে বিভেদ তল আছে, এই বিভেদ তলটা কি এই আলোক রশ্মিটা পার করেছে? এটা কি এটাকে পার করেছে? না, রিফ্লেক্ট হয়ে গেছে, ওদিকে রিফ্লেক্ট হয়ে গেছে। পার করেছে কি? পার করেছে, এদিকে এসছে, আসেনি। আলোর প্রতিফলনে এটাই একটা বেসিক ডিফারেন্স। আলোর প্রতিসরণে কি হবে আমি সেটা বলছি, কিন্তু তোমরা এটা মনে রাখবে যে আলোর প্রতিফলনে কখনোই আলোক রশ্মি বিভেদ তলকে পার করবে না, কখনোই পার করবে না বিভেদ তলকে।
বিভেদ তলের সবসময় উপরের দিকে থাকবে। মানে যদি লঘু মাধ্যমে হয়, দেখো লঘু মাধ্যমে এটা হচ্ছে লঘু মাধ্যমেই থাকবে, ঘন মাধ্যমে আসবে না। কিন্তু আলোর প্রতিসরণে কি হবে, আলোর প্রতিসরণে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে, আবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে। বুঝতে পেরেছো? দেখো এটা এটা এখন আমি মুছে দিচ্ছি, কেন দেখো প্রতিফলিত, এটা বুঝে গেছো তোমরা যে প্রতিফলিত এইদিকে হবে, তো এটা এখন আর কাজ নেই খুব একটা, এটা আমি মুছে দিলাম, এখন আপাতত মুছে দিচ্ছি। এবার আমি বোঝাচ্ছি আলোর প্রতিফলন, মানে সরি প্রতিসরণটা, ঠিক আছে? তো প্রতিসরণটা ভালো করে এবার বোঝো। আলো ধরো আপতিত এখানে হলো, ঠিক আছে? আপতিত হওয়ার পর প্রতিসরণে কি হবে, এদিকেই যাবে। কি করে এদিকে যাবে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? অনেকে বুঝতে পারে না যেটা কিভাবে যাচ্ছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে কেন যাবে, এই বিভেদ তলটাকে কেন পার করবে। তুমি একটা বল হোক, একটা পাথর হোক, ঠিক আছে? ঘন মাধ্যম বলতে দেখো, ঘন মাধ্যম বলতেই অনেকে এটা বোঝে না। লঘু মাধ্যম হচ্ছে কি, দেখো ভালো করে বোঝো, লঘু মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম। বায়ু মাধ্যম মানে কি, ধরো কি তুমি এখানে, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ঘরের বাইরে ধরো কি রোডের মধ্যে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? রোডের দাঁড়িয়ে আছি, আমার যে উপরে যে আকাশ আছে, আমার উপরে যে আকাশ আছে, ঠিক আছে, ওইটা হলো বায়ু মাধ্যম, ওটা হলো বায়ু মাধ্যম, ঠিক আছে? আর ঘন মাধ্যম কোনটা, যদি কোনো কাঁচ মাধ্যম হতে পারে, ঠিক আছে? কাঁচ মাধ্যম হতে পারে, আবার আরেকটা এক্সাম্পল বলছি, জল মাধ্যম হতে পারে। সাধারণত কাঁচ আর জলের মধ্যেই ঘন মাধ্যমটা বেশি হয়, ঠিক আছে? জল বলতে কোনো তরল, তরল কোনো মাধ্যম হতে পারে, তরল, তরল দিয়ে যে কোনো মাধ্যম ঘন মাধ্যম হতে পারে। ওকে, তো মনে করো তুমি যে তোমার বাড়ির কাছে কোনো একটা পুকুর আছে, এবার ওই পুকুরের মধ্যে, ওই পুকুরের মধ্যে, ঠিক আছে, তুমি কি করলে, তোমার কোনো বল নাহলে কোনো একটা পাথর নিলে, পুকুরের মধ্যে ছুড়লে। এটা তো ছোট থেকে সবাই সবাই করেছে, এটা ছোট থেকে প্রত্যেকে এটা খেলেছো, অনেকেই এটা খেলেছো, ঠিক আছে? যে পুকুরে পাথরটাকে ছুড়লাম, কতক্ষণ পাথরটা থাকলো, ঠিক আছে, উপরে থাকলো, কত দূর আমি ফেলতে পারলাম। তো এবার ভালো করে বোঝো, যখন তুমি পুকুরে পাথরটা ছুড়লে, পাথরটা যখন পুকুরের মধ্যে ঢুকলো, ঠিক আছে, পুকুরের জলের মধ্যে ঢুকলো, তুমি যেই স্পিডে ছুঁড়েছিলে, ওর যে একটা বেগ ছিল, ওর তো একটা গতি ছিল, একটা স্পিড ছিল, তো ওই একই স্পিডে কি যাবে ওটা ভেতরে? যখন তুমি পাথরটা ছুঁড়ে, তুমি প্র্যাকটিক্যাল করেও দেখতে পাবে যে পাথরটা তুমি ছুঁড়লে, দেখবে তুমি কি হবে, ওর স্পিডটা একটু কমে যাবে। কেন হবে? জলের সঙ্গে ধাক্কা খেয়ে, ওই যে জলে যে ঢুকছে, অন্য মাধ্যমেও প্রবেশ করছে, তখন একটা যে ধাক্কা, একটা যে ধাক্কার জন্য কি হচ্ছে, ওর যে গতিটা, ওর যে স্পিডটা, সেটা কমে যাচ্ছে। কমে কি হচ্ছে, পাথরটা ওখানেই নুয়ে পড়ে যাচ্ছে, ওর যাওয়ার কথা এই বরাবর, কিন্তু ও এখানেই নুয়ে পড়ে গেল। ঠিক সেইভাবে আলো যখন এই বিভেদ তলকে পার করবে, ঠিক আছে, এই বিভেদ তলের সঙ্গে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে, ঘন মাধ্যমে যদি প্রবেশ করে, দেখো আলোটা কিভাবে আছে, দেখো ঘন মাধ্যমে প্রবেশ করলে এইভাবে যাওয়ার কথা, দেখো অনেকটা এইভাবে যাওয়ার কথা, এইভাবে যাওয়ার কথা। আমি কিভাবে বলছি, যদি এই বিভেদ তলটা না থাকতো, যদি এই বিভেদ তলটা না থাকতো, এখানে যদি মাটি না থাকে, এখানে যদি মেঝে না থাকে, তো আমি যদি বল ছুড়ি এখানে, তো বলটা কোথায় যাবে, নিচেই তো যাবে। ড্রপ কিসে খাবে, নিচেই তো যাবে। আমি মনে করো আমি কোনো 15 তলার কোনো বিল্ডিং এর থেকে বলটাকে ছুড়লাম, তো বলটা ড্রপ খাবে কখন, যখন মেঝেটা আসবে তখন তো ড্রপ খাবে। এই মেঝে যদি নাই থাকে, আমি ছাদ থেকে ছুড়লে তো মেঝে তো অনেক নিচে থাকবে, তো মেঝে যদি নাই থাকে, তো বলটা ড্রপ খাবে কি করে, ড্রপ খাবে কি, খাবে না। তাহলে এই বিভেদ তলটা মনে করো নেই, বিভেদ তল মনে করো নেই, তাহলে আলোক রশ্মিনে কিভাবে আসার কথা ছিল, এইভাবে, এইভাবে সোজা আসার কথা ছিল। কিন্তু কি হচ্ছে, এই বিভেদ তলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর, এই বিভেদ তলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ওর বেগটা কমে যাচ্ছে। ঠিক যেভাবে একটা বল বা পাথরকে তুমি পুকুরে ছোড়ার পর যেমনি বল বা পাথরের স্পিডটা কমে যাচ্ছিল, ঠিক সেইভাবে এই যে আলোক রশ্মি আছে, আলোক রশ্মি যে আপতিত হচ্ছে, এই আলোক রশ্মিরও স্পিড বিভেদ তলে, তোমার বিভেদ তলের মধ্যে ধাক্কা খেয়ে কমে যাচ্ছে। মানে ওর যাবার কথা এইভাবে, কিন্তু ও কি হবে, ও একটু সরে আসবে, একটু সরে আসবে। ও যাবে কি হবে, ও যাবে হচ্ছে তোমার এইভাবে, ঠিক আছে, এইভাবে যাবে, এইভাবে ও যাবে। এই যে ঘটনাটা এখানে ঘটলো, এটাই হলো আলোর প্রতিসরণ। এই যে ঘটনাটা, এটাই হলো তোমার আলোর প্রতিসরণ। আলোর প্রতিফলনের ইংলিশ টার্ম কি ছিল, আর আলোর প্রতিফলনের ইংলিশ টার্ম ছিল রিফ্লেকশন। প্রতিফলন, রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট করছে, তাই এটা রিফ্লেকশন। এটা কি করছে, এটা প্রতিসরণ, প্রতিসরণ করছে, প্রতিসরণ করছে।
এটার ইংলিশ কি? এটার ইংলিশ হচ্ছে রিফ্র্যাকশন, ঠিক আছে? ওটা ছিল রিফ্লেকশন, এটা রিফ্র্যাকশন। এটার ইংলিশ হচ্ছে রিফ্র্যাকশন। আশা করছি আলোর প্রতিসরণ নিয়ে খুব একটা অসুবিধা হবে না। এবার ডেফিনেশনটা, ঠিক আছে? ডেফিনেশন খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমরা দেখছো মাধ্যমিক 2000 মানে 2022-23 থেকে দেখছো তোমরা কেমন কিরকম কোশ্চেন করছে ভৌত বিজ্ঞানে, ঠিক আছে? দিয়েও দিতে পারে, কেউ বলতে পারে না যে কি কোশ্চেন করবে, ঠিক আছে? দিয়ে দিতে পারে। তাই এই জিনিসটা যদি তুমি ভালো করে বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো ভিডিওটা হালকা একটু স্কিপ করে আবার পিছনে গিয়ে হালকা করে দেখে নাও। যদি বুঝতে পেরে থাকো তারপরে এবার ডেফিনেশনে আসো। অসুবিধা হবে না, আশা করছি অসুবিধা হবে না। দেখো, দুটি ভিন্ন মাধ্যমের বিভেদ তলে, এটা লঘু মাধ্যম, নিচেটা কি লঘু মাধ্যম আছে, ঘন মাধ্যম আছে, তাই বলছে দুটো ভিন্ন মাধ্যম মানে দুটো মাধ্যম আলাদা মাধ্যম। এটা লঘু মাধ্যম, এটা বায়ু মাধ্যম, আর এটা কাঁচ মাধ্যম না হলে জল মাধ্যম। কাঁচ বা জল হচ্ছে ঘন মাধ্যম, আর লঘু কোনটা? বায়ু মাধ্যম, যেটা হালকা 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 কি হবে? বায়ু তো হালকা হবে, বায়ু মাধ্যম। আর ঘন মাধ্যম কোনটা? যেটা ভারী হবে, ভারী, জল ভারী হবে, জল তো বায়ুর থেকে ভারী হয়, ওটাই হচ্ছে কাঁচ না হলে জল। কাঁচ না হলে জল হয়েছে ঘন মাধ্যম, আর বায়ু হচ্ছে সবসময় লঘু মাধ্যম। মাধ্যম নিয়ে অসুবিধা হবে না, লঘু মাধ্যম সবসময় উপরে রাখবে, ঘন মাধ্যম সবসময় নিচে রাখবে। এটা আশা করি বুঝাতে পেরেছি। এটা আমি আগেও বলেছিলাম, কারণ কখনো এমনি হয় না যে আমি এখানে দাঁড়িয়ে আছি, জল আমার মাথার উপরে আছে, ঘন মাধ্যম উপরে আছে, আমি নিচে দাঁড়িয়ে আছি, এমনি হয় কি? এমনি হয় না কখনো। আমি উপরে থাকবো, জল নিচে থাকবে। তাহলে তখন আকাশের জায়গায় আমরা এখন জল দেখতাম, ঠিক আছে? সমুদ্রের জলটা উপরে দেখতাম। এমনি কি হয় নাকি? এমনি হয় না। তাই লঘু মাধ্যম সবসময় উপরে রাখতে হবে, ঘন মাধ্যম সবসময় নিচে রাখতে হবে। ওকে, তো দেখো এবার ভালো করে ডেফিনেশনটা যাওয়া যাক। দুটি ভিন্ন মাধ্যমের বিভেদ তল, এই যে ভিন্ন মাধ্যম আছে, ভিন্ন মাধ্যমের বিভেদ তল, বিভেদ তল, বিভেদ তল, ঠিক আছে? আপতিত আলোক রশ্মি, আপতিত হচ্ছে আলোক রশ্মিটা, ঠিক আছে? এবার দেখো এটা নাম দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটার নাম দিলাম ও, এটার নাম দিলাম ও। এই এ আর ওটা হচ্ছে আপতিত আলোক রশ্মি, ঠিক আছে? এ আর ওটা হচ্ছে তোমার আপতিত রশ্মি, আপতিত রশ্মি, এগুলো খাতায় লিখবে যেভাবে বলছি। আপতিত আলোক রশ্মি, ঠিক আছে? প্রথম মাধ্যম থেকে, প্রথম মাধ্যম থেকে, এটা হচ্ছে প্রথম মাধ্যম, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট মাধ্যম। প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশকালে, এই যে ঘন মাধ্যম, এটা কি? এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, এটা সেকেন্ড মাধ্যম। তো এই দ্বিতীয় মাধ্যমে যখন প্রবেশ করছে, ঠিক আছে, বিভেদ তলের মধ্যে দিয়ে যখন প্রবেশ করছে, এই যে আপতিত রশ্মি, এটা যখন বিভেদ তলের মধ্যে দিয়ে প্রবেশ করছে, তখন কি হচ্ছে? এই যে আলোর বেগ, আলোর বেগ আর গতির অভিমুখ, আলোর স্পিডটা হালকা কমে গেল, আর গতির অভিমুখ, দেখো ওর যাওয়ার কথা এইদিকে, এটা হচ্ছে অভিমুখ। অভিমুখ মানে কি? ওর যাওয়ার কথা এইদিকে, কিন্তু ওর অভিমুখ মানে ডিরেকশন, ডিরেকশনটা কি হলো? এই দিকে চলে এলো। ডিরেকশন দেখো হালকা কমে এখানে চলে এলো, এটা হচ্ছে অভিমুখ। আলোর বেগ আর গতির অভিমুখ পরিবর্তনের ঘটনা, এটা তো চেঞ্জ হয়েছে, দেখো এটা চেঞ্জ হয়েছে, এখানে যাওয়ার কথা এখানে এসেছে। এই যে পরিবর্তনটা হয়েছে, এই যে পরিবর্তনটা হয়েছে, পরিবর্তনের ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। বইতে অনেক কঠিন করে ডেফিনেশনটা দেওয়া ছিল, আমি হালকা একটু সহজ করে দিয়েছি, ঠিক আছে? এই ডেফিনেশন মনে রাখতে পারবে তোমরা। এই ডেফিনেশনটা লেখো, লিখে এই যে ছবি দেখেছি ছবিটাও আঁকবে, ঠিক আছে? ছবিটা আঁকবে, আর এগুলো লিখে না, দাঁড়াও এগুলো লিখে দিই, নাহলে বুঝতে পারবে না, পরে ভুলে যাবে নাহলে যে কি হলো, ঘটনাটা কি ঘটলো। এটা বি, ঠিক আছে? এই ও বিটা হলো তোমার প্রতিফলিত, সরি প্রতিফলিত বলছি, প্রতিশ্রিত, ঠিক আছে? প্রতিশ্রিত রশ্মি, প্রতিশ্রিত রশ্মি। আর এখানকার যে কোণটা, এখানকার যে কোণটা, আমি আবারও বলেছি, আলোর প্রতিফলন আর প্রতিসরণ আসুক, যাই আসুক না কেন, কোণ, কোণটা, কোণ, কোণ, কোণ সবসময় অভিলম্বের সাথে হবে। এই যে কোণ, এখানে যে কোণ, কোণগুলো সবসময় অভিলম্বের সাথে হবে, এইটার সাথে হবে, এইটার সাথে, বিভেদ তলের সঙ্গে নয়, বিভেদ তলের সঙ্গে নয়। এই যে এখানে এমনি হয়ে গেল, ঠিক আছে? এখানে এমনি হয়ে গেল, বিভেদ তলের সঙ্গে নয়, বিভেদ তলের সঙ্গে চলবে না। অভিলম্ব, এই যে অভিলম্বটা আছে, অভিলম্বটা আছে এন এন ড্যাশ, এন এন ড্যাশ অভিলম্ব, অভিলম্বের সঙ্গে তোমাকে কোণ করতে হবে, এইভাবে কোণ করতে হবে, এইভাবে। তো এটা হলো আই, আর তো এই আইটা কি? আইটা হচ্ছে আপতন কোণ, আইটা হলো আপতন কোণ। এ ওটা কি ছিল? এ ওটা ছিল আপতিত রশ্মি, আর ওর যে কোণটা হবে, তাহলে কোণটা কি হবে? আপতন কোণ, আপতন কোণ, আপতন কোণ।
আর আরটা কি হবে? প্রতিফলিত, তোমার কি প্রতিফলন কোণ হবে? আরটা প্রতিফলন কোণ হবে। এর ঘটনাটা কি ঘটেছে? প্রতিসরণ ঘটেছে। এটা হবে তোমার প্রতিসরণ কোণ। আপতন কোণ আর প্রতিসরণ কোণ। তোমার প্রতিসরণ কোণ ডেফিনেশন, ঠিক আছে? আলোর প্রতিসরণের ডেফিনেশন লিখবে, পাশে ছবিটা আঁকবে, আর এগুলো মেনশন করে দেবে। এবার এক্ষেত্রে তোমাদের অনেকের অসুবিধা হওয়ার কথা নয়, কারণ দেখো পুকুরের যখন উদাহরণটা দিয়েছি, পুকুরের উদাহরণ যখন দিয়েছি, বিভেদ তল নিয়ে অসুবিধা হওয়ার কথা না। অনেকে বুঝাই দিতে যে বিভেদ তলটা আসলে কি। যারা বুঝতে না তাদেরকে বলছি, এই যে বিভেদ তলটা, বিভেদ তল নামটা ভালো করে ফোকাস করো, নামটা ভালো করে ফোকাস করো, তো নামের মধ্যেই লুকিয়ে আছে, ঠিক আছে? বিভেদ, এই দুটো মাধ্যমকে ভেদ করছে বিভেদ। তল আছে এখানে, এই যে এইটা তল আছে, তল। বিভেদ অক্ষ নয় কিন্তু। আমরা যে দর্পণে যখন আমরা ওখানে যে যখন প্রতিফলনের ক্ষেত্রে যখন দর্পণ পড়েছিলাম, দর্পণে কি ছিল? একটা ছিল না প্রধান অক্ষ, ছিল প্রধান অক্ষ। এটা কিন্তু কোনো অক্ষ নয়, এটা একটা তল। তল কিসের হয়? দেখো কোনো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, বর্গক্ষেত্র, তোমার কোনো প্রিজম হতে পারে, ঠিক আছে, তোমরা কোনো কোনো ঘনকও হতে পারে, কোনো ঘনকের একটা তল। তল বলছে বিভেদ তল, মানে এই যেটা আছে, এই যে তোমার যে বিভেদ তলটা, যেটা কোনো একটা লাইন নয়, এটা কোনো দেখে মনে হচ্ছে অমনি, কিন্তু এটা কোনো একটা অক্ষ নয়, এটা একটা তোমার তল। তুমি বুঝতে পারছো না? না বুঝতে পারছো? দাঁড়া 1 মিনিট, তোমাকে বোঝাচ্ছি। এইভাবে এইভাবে বোঝাচ্ছি। এই যে এইটা, এটাকে মনে করো তুমি বিভেদ তল, ঠিক আছে? এখানে ধরো মনে করো এটা অভিলম্ব আছে, এখানে দাঁড়াও 1 মিনিট, এটা মনে করো আলো আপতিত হচ্ছে, আপতিত হওয়ার পর, পারছি না আমি, দাঁড়াও, আপতিত হওয়ার পর এই যে আলোটা এখানে আপতিত হচ্ছে, ঠিক আছে? এই দেখো ব্ল্যাক কালির যে পেনটা, দেখো আলোটা এখানে আপতিত হচ্ছে, আর লাল কালারের যে পেনটা, এটাকে তুমি মনে করো অভিলম্ব। অভিলম্ব আছে মানে নিচ দিয়ে অভিলম্ব হবে। এবার বুঝতে পারলে তো বিভেদ তলটা আসলে কি? এবার বুঝতে পারলে? বিভেদ তল হয়েছে এমনি কোন একটা সরলরেখা না, এটা একটা গোটা একটা এরিয়া। পুকুরটা কি? পুকুর কি একটা সরলরেখা? তুমি আমার বলো তো, পুকুর একটা কত বড় একটা এরিয়া। বিভেদ তলটাও সেই রকম। আর তাও না বুঝতে পারলে, দাঁড়া আমি ছবিটাই এঁকে বুঝিয়ে দিচ্ছি সবচেয়ে ভালো। এই দেখো বিভেদ তল অ্যাকচুয়ালি, এটাকে এটাকে আপাতত মুছছি এখন। বিভেদ তলটা অ্যাকচুয়ালি হচ্ছে এইরকম যে একটা জিনিস, দাঁড়া, এইরকম। এটা হলো এইভাবে আরো এরিয়া আছে, আমি একটু ছোট্ট করেই দেখালাম। এটা হলো অ্যাকচুয়ালি বিভেদ তল। এই বিভেদ তলে এই যে তলটা, উপরের তলটা, উপরের তলের উপর আলো কি করছে? আপতিত হচ্ছে, আলো আপতিত হচ্ছে। আর বিভেদ তলের ভেতরের দিকে প্রতি তোমার প্রতিসৃত হয়ে যাচ্ছে। প্রতিসরণের দুটো সূত্র আছে, এই সূত্র দুটো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সূত্র দুটো অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে, তো ভালো করে দেখো, ঠিক আছে? প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হয়েছে আপতিত রশ্মি, ঠিক আছে? আপতিত রশ্মি কোনটা? এ ওটা হচ্ছে আপতিত রশ্মি, ও। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি কোনটা? এইটা ও বি। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি যে আপতন বিন্দু। এবার দেখো আপতন বিন্দু কোনটা? এখানে আমার একটা জিনিস বলা হয়নি, সেটা হলো এই যে ও যে বিন্দুটা, সেটা হচ্ছে আপতন বিন্দু। ওটা হচ্ছে আপতন বিন্দু। কেন আপতন বিন্দু? কি জন্য? কেন এটা আপতন বিন্দু? কারণ আলোক রশ্মি যে আপতিত হচ্ছে, আলোক রশ্মিটা যে আপতিত হচ্ছে, এখানে আপতিত হচ্ছে বিভেদ তলের উপর যে বিন্দুতে ছেদ করেছে, ওইটাকে বলা হয় তোমার আপতন বিন্দু। এখানে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ওটাই আপতন বিন্দু। আশা করছি বুঝতে পেরেছো। তো দেখো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর আপতন বিন্দুতে দুই মাধ্যমের, এই যে মাধ্যম দুটো, লঘু মাধ্যম ঘন মাধ্যম, দুই মাধ্যমের বিভেদ তলের উপর, দুই মাধ্যমের এই যে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এই যে অঙ্কিত অভিলম্ব, এটা সর্বদা একই সমতলে আছে, সর্বদা একটা একই সমতলে আছে। সমতল মানে এই বিভেদ তলের কথাই বলছে, একই সমতলে আছে। এটা হলো আলোর প্রতিসরণের ফার্স্ট সূত্র, ঠিক আছে? এবার সেকেন্ড সূত্রটা কি? সেকেন্ড হচ্ছে বলছে নির্দিষ্ট দুটি মাধ্যম, লঘু মাধ্যম ঘন মাধ্যম, আর নির্দিষ্ট দুটি বর্ণের আলোর ক্ষেত্রে, দুটি বর্ণ মানে এখানে দুটো বর্ণ হতে পারে, একটা হয়তো লাল বর্ণ আছে, ঠিক আছে, আরেকটা বেগুনি বর্ণ আছে, সেটাই বলছে যে নির্দিষ্ট দুটি বর্ণের আলোর ক্ষেত্রে, ঠিক আছে, আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন,
এদের যে অনুপাত সর্বদা ধ্রুবক। এটা মানে কি? আপতন কোণের সাইন মানে দেখো, এই যে সাইন, এই সাইন মানে আবার কেউ ওই আমরা যে সাইন করি, সিগনেচার করি, ঠিক আছে, ওই সিগনেচার কেউ ভাবো না। এই সাইন আর ওই সিগনেচারের যে সাইন ওটা আলাদা। এই সাইন মানে হয়েছে তোমার ত্রিকোণমিতির সাইন থিটা। তোমরা ত্রিকোণমিতি জানি না এখন পড়েছো কি পড়নি, আমার মনে হয় এখন কি মাস চলছে, মে মাস চলছে, এখন স্টার্ট হয়নি মনে হয় তোমাদের ত্রিকোণমিতি। অঙ্কতে দেখবে আছে তোমাদের, অঙ্কের একটু লাস্টের দিকে 21 নাম্বার চ্যাপ্টার মনে হয় না 20 নাম্বার চ্যাপ্টার দেখবে ত্রিকোণমিতি আছে, ঠিক আছে। তো ত্রিকোণমিতি মনে হয় এখন শুরু করেনি অনেক টিচার, যদি শুরু করে তো এই ধরে রাখো আগস্ট থেকে অক্টোবরের মধ্যেই হয়তো করবে, ঠিক আছে। কারণ দেখো তার আগে তো টেস্ট আসবে, টেস্টে তো ত্রিকোণমিতি থাকবে, বা অনেকে আবার টেস্টের পরেও করায়। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা কি করবে জানো, তোমরা টাইম পেলে, যদি টাইম না পাও তো ছেড়ে দিতে পারো, যদি টাইম পাও একবার ইউটিউবে সার্চ করবে, ঠিক আছে, যে বেসিক ত্রিকোণমিতি ফর ক্লাস 10, ঠিক আছে, বেসিক ত্রিকোণমিতি ফর ক্লাস 10 ম্যাথ, এটা সার্চ করলে যে বেসিক ত্রিকোণমিতি, যে সাইন থিটা কি, কস থিটা কি, ট্যান থিটা কি, ঠিক আছে, একটা ত্রিভুজের যে অ্যাঙ্গেল বার করা, ঠিক আছে, সাইন থিটা, ট্যান থিটার এগুলোর ভ্যালু, যে সাইনের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে ভ্যালু কত হবে, এটা লাগবে, কেন লাগবে আমি এখনই বলছি, দাঁড়াও 1 মিনিট দাঁড়িয়ে যাও। তো আপতন কোণের সাইন, আপতন কোণ কোনটা, আইটা তো আপতন কোণ, আইটা আপতন কোণ, আপতন কোণের কি বলছে, সাইন থিটা। এবার সাইন থিটা জায়গায় এখানে কি আছে, সাইন আই আছে। যারা জানো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো কি, তারা তো পারবে। আপতন কোণের সাইন, আর কি বলছে, প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণ কোনটা, আর প্রতিসরণ কোণ, এই যে আর এর আবার সাইন, এই প্রতিসরণ কোণের সাইন, এদের যে দুজনের অনুপাত, এদের দুজনের রেশিও, এই যে রেশিওটা, এই অনুপাত সর্বদা ধ্রুবক, সর্বদা এখানে হবে কি হবে, কনস্ট্যান্ট হবে। এবার এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা কি, এই কনস্ট্যান্টটা হচ্ছে মিউ, ঠিক আছে, এই কনস্ট্যান্টটার নাম হয়েছে মিউ। এই যে সাইনটার নাম কি, মিউ, এটা লিখে রাখো খাতার মধ্যে। তোমরা একটা কাজ করো, ব্র্যাকেটে লিখে রাখো এটাকে, যে এটা হচ্ছে তোমার মিউ, ঠিক আছে, মিউ লিখে রাখো। আবার এই যে এই মিউটা কিসের কাজ করে বলো তো, এই মিউটা, এই যে ধ্রুবকটা, এটা কি বেরোলো, এটা হচ্ছে আলোর, এখানে না হয় বলছে যে অনুপাত সর্বদা ধ্রুবক হয়, কিন্তু এটা তোমার বেরিয়েছে আলোর প্রতিসরাঙ্ক বেরিয়েছে, ঠিক আছে, আলোর প্রতিসরাঙ্ক মিউ, এটা হয়েছে তোমার আলোর প্রতিসরাঙ্ক। তো এখান থেকে আমরা কি পেলাম, আলোর প্রতিসরাঙ্কের ডেফিনেশনটা পেয়ে গেলাম। কি আলোর প্রতিসরণের ডেফিনেশনটা কি হবে, আলোর প্রতিসরণের যে সেকেন্ড সূত্রটা, এটাকে একটু বানিয়ে লিখতে হবে। কি করে লিখতে হবে দেখো, তুমি বলবে যে নির্দিষ্ট দুটি মাধ্যমের বর্ণের বলাতে হবে, নির্দিষ্ট দুটি মাধ্যমের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, বলবে যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে আলোর প্রতিসরাঙ্ক বলা হয়। ব্যাস, তোমার অ্যান্সার শেষ। যদি জিজ্ঞেস করে যে আলোর প্রতিসরাঙ্ক কাকে বলে, ওই ডেফিনেশন দেয় না, সংজ্ঞা দাও, আলোর প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও, এটা জিজ্ঞেস করলে এই যে সেকেন্ড সূত্রটা, এটাকে একটু বানিয়ে লিখতে হবে। সর্বদা ধ্রুবক হয় জায়গায় এটা লিখতে পারো যে এই অনুপাতকে ওই মানে ওই আলোর প্রতিসরাঙ্ক বলা হয়। ব্যাস, হয়ে গেল। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এই যে সমীকরণটা আমরা পেলাম না, এটা অ্যাকচুয়ালি হয়েছে, দেখো এটা প্রতিসরণেরই সূত্র, অ্যাকচুয়ালি এটা হয়েছে তোমার স্নেলের সূত্র, স্নেলের সূত্র যদি তোমাকে ডেসক্রাইব করতে বলো যে স্নেলের সূত্রটি বিবৃত করো, ঠিক আছে, অনেক সময় বিবৃত করলে তোমার এটাই হবে, এই একটা পয়েন্টেই তোমার হয়ে যাবে। এই যে সেকেন্ড পয়েন্টটা, এটা বেশি ইম্পর্টেন্ট, কেন বলছি, এই পয়েন্টটি তুমি স্নেলের সূত্রও লিখতে পারবে, আবার আলোর প্রতিসরাঙ্কের ডেফিনেশন যদি চায় সেটাও তুমি লিখতে পারবে, তোমাকে আলাদা করে পড়তে লাগবে না। আর এই যে সূত্রটা হতে পারে যে তোমাকে বলতে পারে স্নেলের সূত্রটি বিবৃত করো, বা স্নেলের সূত্র মানে সমীকরণটা লেখো, এটাও দিতে পারে, এটাও অনেকবার এসছে। হয়তো আরেকটা করতে পারে যে এখান থেকে অঙ্ক দিতে পারে,
এবার এই অঙ্ক করার জন্য দেখো সমীকরণ তুমি লিখে দেবে, এটা সমীকরণটা খুবই সহজ, যে কেউ পারবে লিখতে। কিন্তু অঙ্ক করার জন্য এইটা দিয়ে অঙ্ক করার জন্য তোমাকে বেসিক ত্রিকোণমিতিটা জানতে হবে। ত্রিকোণমিতি এক একটা ভ্যালু, সাইন তোমাকে বলে দিল যে আপতন কোণ, এমনি বলবে তোমাকে যে আপতন কোণ 30 ডিগ্রি হলে, আর তোমার প্রতিসরাঙ্ক বলে দেবে, ঠিক আছে, যে প্রতিসরাঙ্ক তোমার √2 এমনি কিছু বলে দেবে যে √2 হলে সাইন যে তোমার এটা আরটা কি, আরটা হচ্ছে তোমার প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণের মান নির্ণয় করো। এবার তুমি জানোই না যে সাইন 30 ডিগ্রি বলছে, এবার 30 ডিগ্রি তো একটা সাইন করতে হবে। তো সাইন 30 ডিগ্রি ভ্যালু যদি তুমি না জানো, সাইন আর যেটা আর বেরোবে আর এর ভ্যালু তুমি না জানো, তাই তুমি অঙ্কটা কি করে করবে? অঙ্ক তুমি করতে পারবে না, কারণ ওখানে তোমাকে কি বলে সাইন থিটার ভ্যালু এত অমনি করে মেনশন করে দেওয়া থাকবে না, তোমাকে খালি আই এর ভ্যালু দিয়ে দেবে, আর এর ভ্যালু দিয়ে দেবে, মিউ বার করতে দেবে। না হলে আই এর ভ্যালু তোমাকে, বা না হলে কি করতে হবে, না হলে আর এর ভ্যালু দিয়ে দিল, মিউর ভ্যালু দিয়ে দিল, ঠিক আছে, প্রতিসরাঙ্কের ভ্যালুটা দিয়ে দিল। এই দুটো মান দিয়ে দিয়ে তোমাকে বলবে যে আপতন কোণের মান নির্ণয় করো। আচ্ছা, একটা অঙ্ক আমি করাচ্ছি, ঠিক আছে, অঙ্কটা করাই, অঙ্ক করানোর পর তাহলে তুমি বুঝতে পারবে যে যেখানে ডিফারেন্সটা কি। এই অঙ্কটা দেখার পর তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। দেখো কি বলেছে, দেখো বলেছে কোনো প্রতিসারক মাধ্যমে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণটা বলেছে 30 ডিগ্রি হলে প্রতিসরাঙ্ক বার করতে হবে। আপতন কোণ মানে কি, আইটা এখানে বলে দিয়েছে তোমার 30 ডিগ্রি, আই মানে সরি 45 ডিগ্রি, আর তোমার আর বলে দিয়েছে এখানে প্রতিসরণ কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি। প্রতিসরাঙ্ক বার করতে বলছে, আমি কি বলছিলাম প্রতিসরাঙ্কটা কি, মিউ, তোমাকে মিউ বার করতে বলেছে। এখানে এবার স্নেলের সূত্র লাগবে। স্নেলের সূত্রটা কি ছিল, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এবার এখানে আই এর জায়গায় 45 ডিগ্রি বসাও, আর এর জায়গায় 30 ডিগ্রি বসাও, ব্যাস হয়ে যাবে। সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু মিউ। এবার তুমি আমাকে বলো, যদি তুমি ত্রিকোণমিতি না জানো, তাহলে তুমি সাইন 45 ডিগ্রির মান কি করে বার করবে? সাইন 45 ডিগ্রির মান তুমি কি করে বার করবে? সাইন 30 ডিগ্রির মান তুমি কোথা থেকে জানবে? তাই এগুলো ভ্যালু জানতে হবে। দেখো তোমাকে আমি একটা ছোট্ট একটা মানে কি বলবো রাফে দেখিয়ে দিচ্ছি যে কি করে হয়। তার আগে কয়েকটা জিনিস তোমাকে বলছি। দেখো সাইন সাইন থিটা হচ্ছে, সাইন থিটা আর কস থিটা এই দুটো পুরোটা উল্টো হয়। তোমাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি, দেখো তোমাদের স্ক্রিনে মনে হয় যাচ্ছে। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এইরকম একটা টেবিল তোমাদের অঙ্ক বইয়ের মধ্যেও আছে। ওই টেবিলের যে ভ্যালুগুলো, ওই টেবিলের যে মানগুলো তোমাকে মনে রাখতে হবে। একটু একটু সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো যেটা আমি বললাম যে সাইনের ভ্যালু যেটা হবে কসের ভ্যালু তার উল্টোটা হবে, ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো। দেখো এবার সাইন থিটা আমি এখানে লিখলাম, সাইন থিটা লিখলাম, কস থিটা লিখলাম, ট্যান থিটা লিখলাম। যেটা আমি বললাম যে সাইনের ভ্যালু যদি 0 হয়, মানে সাইনের ভ্যালু যেটা হবে, মানে ডিগ্রিতে বলছি, দেখো আমি বোঝাচ্ছি। দেখো 0 ডিগ্রি আছে তো, 30 ডিগ্রি, তোমার 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার সাইন 0 ডিগ্রি ভ্যালু, এই যে থিটার জায়গায় 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি ভ্যালু কি হবে, 0 হবে। এগুলো মনে রাখতে হবে। সাইন 30 ভ্যালু কি হবে, 1/2 হবে। সাইন 45 ডিগ্রির ভ্যালু, সাইন 40 থিটা জায়গায় 45, সেটা হবে 1/√2। সাইন তোমার 60 ডিগ্রি ভ্যালু হবে √3/2, আর সাইন 90 ভ্যালু হবে 1, ঠিক আছে। 0 থেকে 1 এর মধ্যেই থাকবে সাইনের ভ্যালু। আর কসের ভ্যালুটা হচ্ছে উল্টো, সাইন আর কস থিটার মধ্যে উল্টোটা কেন বলছি, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0 হলে কস 0 ডিগ্রি ভ্যালু কোনটা হবে জানো, সাইন 90 সমান হবে। এটাই হচ্ছে ডিফারেন্সটা। তুমি কি করবে, কস থিটার ভ্যালু, দেখো তুমি যদি সাইন থিটার ভ্যালু জানো, কস থিটার ভ্যালু জানার জন্য তোমাকে আর নতুন করে পড়তেই লাগবে না, উল্টো করে দাও খালি। সাইন 90 ভ্যালু এখানে বসিয়ে দাও, সাইন 0 ভ্যালু এখানে বসিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। মানে এটাকে উল্টো করে দাও, এটাকে উল্টো করে দাও, ব্যাস হয়ে গেল। সাইন 90 ভ্যালু এখানে 1 আছে, তাহলে কস 0 ভ্যালু হচ্ছে 1। সাইন 30 ভ্যালু এখানে 1/√2 আছে, আর কস দেখো সাইন 60 ভ্যালু কি আছে, √3/2, তাহলে এখানে যে সাইন 30 ডিগ্রি ভ্যালু এটা √3/2 হবে। আর এটা তো মাঝে আছে, মাঝে থাকলে একই হবে, 1/√2 হয়ে গেল। আর এই যে ভ্যালুটা এটা এখানে চলে আসবে, সাইন 30 ভ্যালু এখানটা হবে কস 60-তে,
আর সাইন যে থিটার ভ্যালু এখানে এখানে সাইন 0 ডিগ্রি ভ্যালু যে আমরা এখানে 0 পেয়েছিলাম, কস 90 জায়গায় এখানে এটা 0। এবার সাইন আর কস এই দুটো ভ্যালু তুমি জানো, ট্যান এটা তুমি এমনি বার করবে। কেন বলছি? কারণ সাইন থিটা বাই কস থিটা, এটা যে রেশিওটা তুমি করেছো সাইন থিটা বাই সাইন থিটা আছে, এখানে যদি সাইন থিটা বাই কস থিটা থাকতো তাহলে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা বলছি আমি, সাইন থিটা বাই কস থিটা হচ্ছে সমান ট্যান থিটা। সাইন থিটার ভ্যালু আর কস থিটার ভ্যালুকে তুমি তুমি যদি অনুপাত করো, তুমি যদি ভাগ করো ওই দুটোকে, তাহলে ট্যান থিটা তুমি পাবে। ঠিক আছে, তো এই এবার এমনি করে আমরা ভাগ করবো। 0-র সঙ্গে 1, 0/1, 0/1 মানে কত? 0-র নিচে 1 থাকা মানে তো সেই 0ই হচ্ছে, তো ট্যান 0 ডিগ্রি ভ্যালুটা 0। 1/2 আছে, √3/2, এটা এগুলোকে ভাগ করো, ভাগ করো, এই যে অনুপাত এমনি করে করো, 1/2 √3/2, 2 আর 2 কেটে যাবে, তার কত হচ্ছে 1/√3, 1/√2, 1/√2, √2 যদি কেটে যায় নিচেই আছে, √2 আর √2 কেটে গেলে কত থাকছে? 1 থাকছে। √3/2, 1/2, 2 আর 2 কেটে গেলে √3/1, 1 মানে তো 1ই হচ্ছে ভাই, তাহলে এটা √3 থেকে যাবে, √3 হয়ে গেল। 1 আছে, নিচে 0 আছে, এখানে হচ্ছে তফাৎ। কোনো কিছুর নিচে যদি 0 চলে আসে তাহলে ওই জিনিসটা অসংজ্ঞাত হয়ে যাবে। এটা তোমরা অঙ্কের ত্রিকোণমিতিতে পড়বে, প্রথমবার পড়বে এই জিনিসটা, তোমরা জানো না কি অসংজ্ঞাত মানে কি? যার আমরা কোনো মানে পার্টিকুলার কোনো মান নেই, আমরা মান কোনো পাবো না, ইনফিনিটি আর কি, ইনফিনিটি, এটা অসংজ্ঞাত হয়ে যাবে, ইনফিনিটি, এটা হলো ইনফিনিটি সাইন, বুঝলে তো? মানে এটার পার্টিকুলার কোনো ভ্যালু আমরা জানি না, ইনফিনিটি মানে এটা অনেক দূর পর্যন্ত চলে গেছে, আমরা জানি না 100 না 1000 না 2000, আমরা ভ্যালুটাই জানি না, কোনো না মাইনাসে আছে আমরা সেটাও জানি না, এটা হলো তোমার ইনফিনিটি। ট্যান 90 ভ্যালু ইনফিনিটি, তো ট্যান থিটা খুব একটা লাগে না, আমি এখানে বলছি এখানে সাধারণত সাইন নিয়ে কাজ হবে, তাই তুমি চেষ্টা করবে খালি সাইনের ভ্যালু মনে রাখা। কিন্তু হ্যাঁ, যদি সাইনের ভ্যালু মনে রাখতে পেরেছো, কস থিটা ট্যান থিটা তুমি এমনি করে রাফে আরামসে পরীক্ষার হলে বার করে নেবে, একটা পেন্সিল খালি দরকার, পেন্সিল করলে এমনি করে বার করে নিলে, বার করে এখানে বসিয়ে দিলে, ব্যাস তোমার খেলা শেষ, তুমি খেলা শেষ করে দিয়ে চলে আসবে, খালি একটু মাইন্ডসেটটা পাল্টাতে হবে, ঠিক আছে? আর যদি তোমার মনে হয় যে না কিছু ম্যাথামেটিক্স কিছু বুঝতে পারছি না, তো আমাকে বলো, কমেন্টে বলো, বেসিক কোনো ম্যাথামেটিক্সের মানে বেসিক ম্যাথামেটিক্স আমি কোনো ভিডিও আপলোড করে দেবো, যে ফিজিক্যাল সায়েন্সের জন্য কতটা মানে কতটা তোমার অঙ্ক জানতে হবে। তো সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি এর ভ্যালু কত? 1/√2, 1/√2, এর নিচে বাই। সাইন 30 ভ্যালু কত? সাইন 30 ভ্যালু কত? 1/2, সাইন 30 ভ্যালু 1/2, ব্যাস 1/2 ইকুয়াল টু এখানে মিউ, তাহলে আমরা মিউ ইকুয়াল টু কি পাচ্ছি? মিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি, ব্যাস এটা ভাগে আছে, এটাকে আমরা গুণের আকার করলে এটা উল্টো হয়ে যাবে, এখানে আছে 1/√2, এখানে 1/2 আছে, এটা ইনটু, যদি ভাগ থেকে আমরা গুণ করছি তাহলে কি হবে? এখানে এখানে দুইটা উল্টে যাবে, 2/1 হয়ে যাবে, 1/2 আছে, এটা 2/1 হয়ে যাবে, এটা তো জানোই। আর √2 আর 2 কাটলে এখানটা √2ই পোষাবে, √2 ইন্টু √2 মানে √2 ইন্টু √2, এটাই তো 2 হয়, √3 ইন্টু √3 3 হবে, √10 ইন্টু √10 10 হবে, √5 ইন্টু √5 5 হবে, তো সেই হবে √2 ইন্টু √2টা 2 হবে, এখানে √2 আছে, এখানে 2 আছে, √2 আর 2 কাটলে একটা √2 পাবো, তাহলে এখান থেকে আমরা মিউ ভ্যালু কি পেয়ে গেলাম? মিউ ভ্যালু আমরা পেয়ে গেলাম √2, ব্যাস এটাই হয়ে গেল অ্যান্সার। কিছু কঠিন দেখলে তুমি? একটা বলো আমার, তুমি কি কঠিন লাগবে এখানে? খালি ভ্যালুগুলো জানতে হবে। এবার তুমি যদি ভ্যালুটাও যদি না মনে রাখতে পারো এই অঙ্ক, তাহলে কি করে পারবে? এই অঙ্ক জানো এক একটা 2 নাম্বার খুব না 3 নাম্বার করে থাকে এক একটা অঙ্ক, এইটুকু অঙ্ক করবে 3 নাম্বার পেয়ে যাবে তুমি আরামসে। হ্যাঁ, অঙ্ক করলে তুমি 3 নাম্বার পাবে না, এটা তোমার মেনশন করতে হবে যে আপতন কোণ আই সমান 45 ডিগ্রি বসিয়েছো, প্রতিসরণ কোণ আর সমান তুমি 30 ডিগ্রি বসিয়েছো, এগুলো তোমার মেনশন করলে তুমি পুরো 3-3ই পেয়ে যাবে। ওটা মেনশন না করলে কি হবে? হাফ নাম্বার পাবে, মানে ওই 2.5 অমনি কিছু পাবে। তো এই অঙ্কগুলো কত সহজ, তবে আর এটা তোমরা করতে ভয় পাও, তোমরা বলবে যে আমি অঙ্ক করবো না। ধরো কি এমনি একটা অঙ্ক দিয়েছে, এবার এই অঙ্কর সাথে ধরো অথবাদি কোনো একটা থিওরিটিক্যাল কোনো কোশ্চেন দিয়েছে, ব্যাখ্যামূলক কোশ্চেন, এমনি করে বলবে আলোর অভিসারী মাধ্যম ব্যাখ্যা করো, ঠিক আছে, আলোর প্রতিসরণ ব্যাখ্যা করো, এবার তুমি ব্যাখ্যা করোর কোশ্চেনে এবার ওটা 3 নাম্বার, এবার ওখানে ফুল মার্কস পাওয়া কিন্তু কঠিন আছে, ওটা তোমার ব্যাখ্যা করতে বলছে, ওখানে তোমাকে অনেক লিখতে হবে, ভালো করে ছবি টবি এঁকে, ছবি ভুল হলে নাম্বার কাটবে,
লেখা ভুল হলে নাম্বার কাটবে, তো আমি ওখানে কেন যাব যদি আমি অঙ্ক করতে পারি? তো বেসিক ছোট অঙ্ক করতে হবে। আমি এটা বলছি না যে এমনি এত সহজ অঙ্ক দেবে, একটু কঠিন দেবে, কিন্তু একটু ঘুরিয়ে দেয়। এমনি দিল, এর সঙ্গে হয়তো আরো কিছু বলবে যে চ্যুতিকোণ নির্ণয় করো, তোমাকে এইটা করতে হবে, তারপর আরেকটা ফর্মুলা লাগবে, আরেকটা ফর্মুলা দিয়ে আরেকটা অঙ্ক করতে হবে, দুটো স্টেপ করতে হবে, ব্যাস। তাই বলছি যে অঙ্কটাকে ঠিক করো। আর অঙ্ক ঠিক করার জন্য যে যে চ্যাপ্টারগুলো আমি বলছি সেগুলোকে ঠিক করো। দেখবে তোমার তোমার দেখবে ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একটা আছে, ঠিক আছে। আরেকটা আছে তোমার দেখবে একটা আছে ওই উচ্চতা না দূরত্বর একটা চ্যাপ্টার আছে দেখবে। এই দুটো চ্যাপ্টার, ঠিক আছে। আর সরল সুদ এগুলো তো করতেই হবে, সরল সুদ জানতেই হবে। সরল সুদটাও আমি ধরে রাখলাম 3টে চ্যাপ্টার। সরল সুদটা ফিজিক্যাল সায়েন্সে কোনো কাজে আসে না, আমি আগেই বলছি ফিজিক্যাল সায়েন্সে কোনো কাজে আসে না, কিন্তু এমনি তোমার জীবনে হয়তো তোমার কাজে আসতে পারে, তো তুমি ওটাকেও শিখবে। তো যেটা আমি বললাম উচ্চতা দূরত্ব বললাম, আর অঙ্কের যে ফার্স্ট চ্যাপ্টারটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই দুটো চ্যাপ্টার। ত্রিকোণমিতি আরেকটা হয়েছে তোমার আরেকটা দেখবে তোমার লাস্টের দিকে, মনে হয় না, না লাস্টের দিকে না, আরেকটা চ্যাপ্টার আছে, মনে পড়ছে না আমার। আরেকটা কোন চ্যাপ্টার লাগবে ফিজিক্যাল সায়েন্সের জন্য, আপাতত মনে পড়ছে না। তো এই 3টে চ্যাপ্টার, যে 3টে চ্যাপ্টার আমি বললাম, আবার বলছি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, উচ্চতা দূরত্ব, আর তোমার হয়েছে ত্রিকোণমিতি। এই 3টে চ্যাপ্টার তোমার যদি টিউশনে ক্লিয়ার না হয়ে থাকে, তোমাকে বলছি আমি ইউটিউব থেকে দেখো, ইউটিউবে সার্চ করো, তোমার হাতে ফোন আছে, মা বাবার ফোনও হয়তো আছে, সেটাকে তুমি কাজে লাগাও, কাজে লাগিয়ে তুমি সার্চ করো, সার্চ করে এই চ্যাপ্টার 3টে করো। এই 3টে চ্যাপ্টার যদি তুমি ঠিক করে নিতে পারো, মানে বেসটাকে যদি স্ট্রং করে নিতে পারো, ফিজিক্যাল সায়েন্সের অঙ্কেতে একটা অসুবিধা হবে না। ফিজিক্যাল সায়েন্সের যতগুলো অঙ্ক আছে অসুবিধা হবে না তোমার, তুমি খালি বেসটাকে স্ট্রং করার চেষ্টা করো। বেসটাকে স্ট্রং করতে হবে। আর ফিজিক্যাল সায়েন্সের যে ফর্মুলা, যেমনি এটা একটা ফর্মুলা যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, এক একটা ফর্মুলা, এই ফর্মুলাগুলোকেও মনে রাখতে হবে, যার জন্য ফর্মুলার সিটও আমার দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আছে, প্রত্যেকটা। আমার কোন ভিডিওতে আমি দিইনি, প্রত্যেকটা ভিডিও, ক্লাস 10-এর যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে তোমার ফর্মুলার সিট দেওয়া আছে আমার। ওটাকে ডাউনলোড করো, ডাউনলোড করে ওটাকে পড়ো। ফর্মুলা জানলে আর কয়েকটা ম্যাথমেটিক্যাল জিনিস জানলে তোমার এই অঙ্ক আরামসে নেমে যাবে, তুমি অঙ্কগুলো করতে পারবে। কেন এই যে এত সহজ অঙ্ক তুমি কেন ছেড়ে আসবে বলো তুমি আমাকে? এটা আমি কি এমন আহামরি ক্যালকুলেশন করেছি তোমাকে বলো? কি আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এমনি কিছু করেছি? সাধারণ অঙ্ক এটা, এই অঙ্ক তুমি ছেড়ে চলে আসছো। দেখো আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো তোমাদের স্ক্রিনের মধ্যে আসছে কোশ্চেনটা, দেখো বলেছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, ঠিক আছে। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ বার করতে দিয়েছে। এমনি অঙ্ক দিতে পারে, কিন্তু চ্যুতিকোণটা আমি এখন আসছি না। কেন আসছি না? কারণ আমি চ্যুতিকোণ মানে তোমার যে প্রিজম রিলেটেড আমি এখনো কিছু পড়াইনি। প্রিজমের মধ্যেই আমরা চ্যুতিকোণ নির্ণয় শিখবো। তো চ্যুতিকোণ বার করতে বলছে, তো আমি কি করছি, আমি এখানে দেখো আপতন কোণ দিয়েছে, প্রতিসরাঙ্ক দিয়েছে, আমি এখানে প্রতিসরণ কোণ সাইন আর এর ভ্যালুটা আমি এখানে বার করবো। দেখো তুমি নিজে কি করে বার করছি, ঠিক আছে। তো সাইন আই, দেখো আপতন কোণ, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আপতন কোণ কত বলে দিয়েছে, 45 ডিগ্রি বলে দিয়েছে। তো সাইন 45 ডিগ্রি বলেছে, ঠিক আছে, বাই সাইন আর, নিচে সাইন আর ইকুয়াল টু মিউ ভ্যালু কত দিয়েছে, মিউ কোনটা, প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক, মিউ কত দিয়েছে, √2। ব্যাস। এবার দেখো তুমি কি করবে, একটু কায়দা করো, আমি সাইন আরটাকে এখানে করবো, √2টাকে √2 করবো। এটা করলে কিছু হবে? হবে না। কেন হবে? দেখো √2কে আমি এখানে করে দিলাম, আর সাইন আরকে আমি ওখানে পাঠিয়ে দিলাম, একই হবে জিনিসটা। তো সাইন 45 ডিগ্রি বাই √2 ইকুয়াল টু তোমার হচ্ছে সাইন আর। এবার সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, তাহলে 1/√2, ঠিক আছে। এবার নিচে √2 আছে, নিচে শুধু √2 আছে, তার মানে নিচে কিছু মানে 1 আছে। এবার এটাকে আমি যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এটা তাহলে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমার 1/√2। √2 উপরে তো কিছু নেই, √2 উপরে কিছু আমি কি করে ধরতে পারি, 1/√2 কে এখানে ধরতে পারি না, কারণ √2 উপরে কিছু নেই, √2 আছে শুধু। আমি ওর নিচেরটাকে আমি মনে করতে পারি যে নিচে 1 আছে, তাহলে আমি ওটাই গুণ করছি। গুণ করলে কি হবে, √2/1টা উল্টে গিয়ে 1/√2 হয়ে যাবে। এবার 1/√2 ইকুয়াল টু হচ্ছে তোমার সাইন আর, ঠিক আছে। এবার 1/2 ইকুয়াল টু সাইন আর হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো
1/√2 মানে কি, সরি 1/2 মানে কি, 1/2 হচ্ছে তোমার সাইন কোণ কত ডিগ্রির ভ্যালু, 30 ডিগ্রির ভ্যালু। সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2, 1/2 এসছে। তাহলে এটা আমি সাজিয়ে গুছিয়ে লিখছি একটু, এটা একটু সাজিয়ে গুছিয়ে লিখছি যে সাইন আর ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে আর এর ভ্যালু কত পেলাম, আর এর ভ্যালু আমরা পেলাম 30 ডিগ্রি। ব্যাস, এই দেখো আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম। এবার দেখো কোশ্চেনটাতে দেখো, আরেকবার দেখো কোশ্চেনটা, চ্যুতিকোণ বার করতে বলেছে। এবার চ্যুতিকোণের ফর্মুলা যখন আমরা শিখবো, চ্যুতিকোণের কনসেপ্টটা যখন আমরা জানবো, আমরা এমনিই বার করে দেবো। চ্যুতিকোণ বার করা খুব একটা কঠিন না, এটা বার করা একটু লেন্দি প্রসেস ছিল। ব্যাস, চ্যুতিকোণ কি একটা ফর্মুলা আছে, ওটাতেই বেরিয়ে যাবে, চট করে বেরিয়ে যাবে। এবার এটা যে ভুল বার করবে তার চ্যুতিকোণটাও ভুল অ্যান্সার আসবে। এবার এটা যে ঠিক বার করবে সে 1 নাম্বার কিংবা হাফ নাম্বার পেয়ে যাবে, এখান থেকেই পেয়ে যাবে অঙ্কটা করার পর। এই হচ্ছে অঙ্কের ডিফারেন্স, বুঝতে পেরেছো? অঙ্ক কঠিন না, ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক কঠিন না। তোমার যে মেন অঙ্ক আছে ক্লাস 10-এর, ওই অঙ্ক সাবজেক্ট অঙ্ক কঠিন হতে পারে, কিন্তু এই অঙ্ক কোনোদিন কঠিন হতে পারে না, খুব একটা কঠিন নয়। তুমি যদি একটু এফর্ট দাও, একটু প্র্যাকটিস করো, একটু প্র্যাকটিস চাই। এবার এই অঙ্ক তোমরা যদি বলো যে ছেড়ে চলে আসবো, তাহলে কি বলবো তোমাদের? আমার মনে হয় ব্যাখ্যা করতে যতটা টাইম লাগবে অঙ্ক তার থেকে আগে হয়ে যাবে, যদি এই টেবিলটা ভালো করে জানো তো। আর বুঝিয়েও দিলাম যে আমি তো এটাও দেখো, এটা মুখস্থ করতে লাগবে না। মুখস্থ কোনটা করতে, মুখস্থ খালি উপরের রাশিটা করতে হবে, সাইন থিটার ভ্যালুগুলো মুখস্থ করতে হবে। কস থিটা ট্যান থিটা, মানে কস থিটা ট্যান থিটা এমনি তুমি পারবে। আর যদি এই টেবিলটা মুখস্থ করে দাও না, ফিজিক্যাল সায়েন্সে তো ফায়দা হবে। দেখো ফিজিক্যাল সায়েন্সে তো মাস্ট ফায়দা হবে যদি আলোতে এমনি অঙ্ক দিয়েছে। তোমার যে মেন অঙ্ক যে সাবজেক্ট, ওখানেও অনেক ফায়দা হবে তোমার, ওখানেও তোমার অনেক ফায়দা হবে, 3-4 নাম্বার হয়তো তুমি বাড়াতে পারবে ওখান থেকে। এগুলো হচ্ছে লিঙ্ক। ম্যাথ যার, তোমার ফিজিক্যাল সায়েন্স হচ্ছে তার। ম্যাথ যদি জানো, মানে খুব ভালো জানতে হবে না, একদম বিশাল পণ্ডিত অঙ্ক একদম, মানে কি বলবো 90-তে 90 পাবো না, ওই রকম না। বেসিক ম্যাথ, বেসটা যেন স্ট্রং থাকে, বেস, আমি আবার বলছি বেসিক নলেজটা যেন স্ট্রং থাকে তোমার ম্যাথ, তাহলে ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক তুমি পারবে। দেখো প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিট থাকে, লিমিটের বাইরে কোনো জিনিস যেতে পারে না, ঠিক আছে? সেইভাবে এই স্নেলের সূত্রেরও একটা লিমিটেশন আছে, একটা প্রযোজ্য আছে, যে এতদূর পর্যন্ত স্নেলের সূত্র প্রযোজ্য, তারপর প্রযোজ্য নয়। তো স্নেলের সূত্র কখন প্রযোজ্য নয়? যখন লম্ব আপতন হবে। লম্ব আপতন মানে কি? লম্ব আপতন মানে হলো আলোক রশ্মি যে আপতিত হচ্ছে সেটা অভিলম্ব বরাবর আপতিত হবে। মানে দেখো দেখাচ্ছি, মনে করো এই যে বিভেদ তলের ওপর আলোটা এইভাবে আপতিত হচ্ছিল। এবার কি হবে? এবার এটা অভিলম্ব বরাবর এইভাবে আপতিত হবে, অভিলম্ব বরাবর এইভাবে আপতিত হবে। এবার মনে করো যে বিভেদ তলটা নেই, বিভেদ তলটা না থাকলে কি হবে? ধাক্কা খাবে কোথায়? ও নিচেই যাবে। তো আমি মনে করলাম যে আলোটা এই, মানে আলোক রশ্মিটা এই বরাবর নিচের দিকে চলে গেল, ঠিক আছে? এবার তুমি ভালো করে দেখো, এটাই তো অভিলম্ব ছিল। অভিলম্বতে এমনিই হয়, আলোক রশ্মি এভাবে পড়ুক এভাবে পড়ুক, অভিলম্ব সবসময় একটা লম্বভাবেই টানতে হয়, এটা তোমরা জানো। এবার তুমি ভালো করে দেখো, এই যে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে এখানে, তো তুমি বলো এখানে আপতন কোণ কিভাবে হবে? কোণ কার সাথে করতে হয়? কোণ তো সবসময় অভিলম্বের সাথে করতে হয়। বিভেদ তলের সঙ্গে কি আমরা কোণ করতে পারবো? পারবো না। আমি তো হাজারবার বলেছি এটা, যে বিভেদ তলের সঙ্গে কোনো কোণ হবে না, যা কোণ হবে এটার সাথে হবে। এবার তুমি এখানে দেখো যে আপতিত রশ্মি কোথায়। আপতিত রশ্মি, আপতন কোণটা কার সাথে হবে? আপতন কোণ মানে আপতিত রশ্মির সাথে যে কোণটা করবে। তো এখানে আপতিত রশ্মি আর অভিলম্ব দেখো একই বরাবর আছে, তো এখানে কি কোনো কোণ হবে? হবে না। তো এখানে কোনো কোণ, এখানে আইটা জিরো হবে, এখানে আইটা জিরো হবে, আর এখানে জিরো হবে। আপতিত রশ্মি নেই মানে আপতন কোণ নেই, আপতিত রশ্মি ওই বরাবর আছে, তাহলে প্রতিসৃত রশ্মি ওই বরাবরই থাকবে, এটারও কোনো পরিবর্তন হবে না কিছু। ধরো এখানটা কোনো কোণ আমি সাপোজ বলছি যে 20 ডিগ্রি হলো 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? যদি হয়েও যায়, কেন বলছি দেখো, আই আর আরের জায়গায় ভ্যালুটা বসাও, ঠিক আছে? আইটা 0 ডিগ্রি ধরলাম, আরটাও 0 ডিগ্রি, তাহলে সাইন জিরোর ভ্যালু কত? সাইন 0 বাই সাইন 0 হয়ে গেল ইকুয়াল টু মিউ। এবার সাইন 0-র ভ্যালু কত? সাইন 0-র ভ্যালু 0, তাহলে মিউ সমান 0/0, তো 0ই আসবে। এবার সাপোজ মনে করো যেটা আমি বললাম, যে আর এর যদি পরিবর্তন হয়ে যায়, দিক পরিবর্তন হলে একটা কোণ হবে, এই অভিলম্বের সাথে একটা কোণ হবে,
তো মনে করো কোনটা যাই হোক না কেন, 30 ডিগ্রি হোক, তো 60 ডিগ্রি হোক, 90 ডিগ্রি হোক, তাও জিরো হবে। কি করে দেখো, নিচেরটার কথা বলছি, আর এর কথা বলছি, প্রতিসরণ কোণের কথা বলছি। এটা ধরো কি 30 ডিগ্রি হয়ে গেল, সাইন 30 ডিগ্রি, আমি সাপোজ বলছি। সাইন 30 ডিগ্রির মান কত, একটু আগে আমরা টেবিলে করলাম, একটু আগেই তো করলাম, ওটার ভ্যালু হয়েছে হাফ, 1/2। এবার তুমি একটা জিনিস ভালো করে বলো আমাকে, এটা তুমি ছোটোর থেকে করছো, জিরোর সঙ্গে কিছু যদি ভাগ হয়, জিরোর সঙ্গে কিছু যদি ভাগ হয়, ওটা তো জিরোই হবে। জিরোর সঙ্গে ভাগ কেন, জিরোর সঙ্গে 10,000, 10 লাখ, ওটাও ভাগ করলে তো জিরোই তো অ্যান্সার আসবে, জিরোই তো অ্যান্সার আসবে। তাহলে আলটিমেটলি সাইন আর জিরো হোক, মানে আর এর ভ্যালুটা জিরো থাকুক, 0 ডিগ্রি থাকুক বা না থাকুক, ঠিক আছে, সাইন আর এর ভ্যালু জিরো হোক না হোক, যদি সাইন আই জিরো হয়ে যায়, মানে আই সমান যদি 0 ডিগ্রি হয়, আই সমান 0 ডিগ্রি, ঠিক আছে, আরটা দরকার নেই, আর এর কোনো প্রয়োজন নেই, আই সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলেই তোমার যে মিউর মানটা জিরো হয়ে যাবে। আর আর তোমার যে স্নেলের সূত্র আছে, স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। স্নেলের সূত্র কখন প্রযোজ্য হবে না, যখন আই ইকুয়াল টু জিরো হয়ে যাবে, লম্ব আপতনের ঘটনা যখন ঘটবে। এবার পরীক্ষাতে এমনি কোশ্চেন আসছে, দেখবে স্নেলের সূত্রে এই কোশ্চেনটা আসছে, দেখবে বলবে যে কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়, তখন তোমায় বলতে হবে যে লম্ব আপতনের ক্ষেত্রে, ছবি আঁকতে হবে না, খালি বলবে লম্ব আপতনের ক্ষেত্রে। আর না হলে যদি মনে না থাকে, খালি এটা মনে রাখবে যে আই ইকুয়াল টু জিরো হলে। কেন, কারণ সাইন আইটা যদি জিরো হয়ে যায়, তো মিউ, এই যে প্রতিসরাঙ্ক মিউটা তো জিরো হয়ে যাবে, মিউর তো কোনো ভ্যালু থাকবে না। আর যেটা ভ্যালু নেই সেটার কি কোনো আছে কিছু, ওটা তো নগণ্য হয়ে যাবে, নগণ্য হয়ে যাবে। সেই জন্য বলছি যে আইর মানটা খালি মনে রাখবে, যে আই ইকুয়াল টু জিরো হলে, এটা লিখলেও একদম ঠিক হবে, ঠিক আছে, অ্যান্সার ভুল হবে না, লম্ব আপতন না হলে আই ইকুয়াল টু জিরো হলে। আর কয়েকটা কথা বলে দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি, সেটা হলো অনেক এমনি দেখবে তোমার দেওয়া থাকবে, যে ধরো এমনি বলে দিল, সাপোজ যে ধরো এমনি বলে দিল আপতন কোণ বলবে, আমি আই দিয়ে দেখাচ্ছি, আপতন কোণ এমনি বললো যে 19 ডিগ্রি হলে, এবার তুমি বলবে যে স্যার সাইন 19-এর তো ভ্যালু আমরা জানি না, টেবিলে তো নেই। এইরকম কেস হলে শুধুমাত্র এইরকম কেস হলে তোমার যে ভ্যালুটা ওটা তোমার দিয়ে দেওয়া থাকবে, দেখবে ব্র্যাকেটে দিয়ে দেওয়া থাকবে। আচ্ছা, আমি এখন একটা কোশ্চেন দেখাচ্ছি তোমাকে, দেখো কোশ্চেনটা স্ক্রিনে যাচ্ছে, দেখতে পাচ্ছ, লাস্টের দিকে দেখো সাইন 19-এরই ভ্যালু দেওয়া আছে, দেখতে পাচ্ছ লাস্টের দিকে, ঠিক ওইভাবে ভ্যালুটা দেওয়া থাকবে, ওই ভ্যালুটাই তোমাকে পুট করতে হবে, যেখানে বলবে সাইন আই বললে ওখানে পুট করবে, সাইন আর এ বললে ওখানে পুট করবে, ভ্যালুটাকে ওখানে বসিয়ে দিতে হবে। আর ওর যে অপোজিট যে কোণটা দেবে, ওইটা দেখবে, ওটা কিন্তু এমনি দেবে না, ওটা হয় দেখবে ওই সাইন যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তোমার 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকমই দেবে, যেটা তুমি জানো তার মধ্যে দেবে, যে কোনো একটা দেবে, যে হয় দিতে পারে, আজ পর্যন্ত সাধারণত দেয়নি, যদি দেয় তো ওটা তোমার ভ্যালুটা দেওয়া থাকবে, তোমার ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে না, এরকম দেওয়া থাকলে তোমার যে এর যে ভ্যালুটা সাইন 19 ডিগ্রির ভ্যালুটা দেওয়া থাকবে, ঠিক আছে, প্রদত্ত করে দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। পরে যখন নেক্সট পার্ট আসবে, তোমরা যদি এই ভিডিওটা পরে দেখে থাকো, মানে এখন না, হয়তো 5-6 দিন পর দেখছো, তো তারা এর পরের পার্টটা এখানে ক্লিক করলে পেয়ে যাবে।